रंगबाजी दिखा रहा। क्या बे তুই? हाँ রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ। বুধবারের দুটি ঘটনা মারাত্মক এবং কিভাবে সেটা মানে আপনাদের সামনে তুলে ধরবো। এবং এটা হচ্ছে কি শাহী রংবাজি। শাহী রংবাজি মানে সবটাই যে অমিত শাহর উপর চাপাচ্ছি তা না। আগেকার দিনে যে মানে দাদাগিরি হতো না, যে শাহী খানা, শাহী রংবাজি, মানে এটা একেবারেই শাহী যে কথাটি থাকে সেটা ফ্যাসিজমকে কিন্তু উর্দু ভাষায় শাহী বলে। যাই হোক, সেই দুটির একটি ভয়ঙ্কর রকম ভাবে পাকিস্তানে আমরা শুনতে পাচ্ছি যে ইমরান খান, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা 1992 সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপের চ্যাম্পিয়ন টিমের চ্যাম্পিয়ন অর্থাৎ অধিনায়ক ইমরান খানকে জেলে হত্যা করা হয়েছে। মানে এই খবরটি এখনো পর্যন্ত অসমর্থিত, কিন্তু জানতে পারছি যেটা যে ইমরানের নাকি অসম্ভব জনপ্রিয়তা বেড়ে যাচ্ছিল। এবং একই সাথে একটা ঘটনা তো বাস্তব যে ইমরান খান বেঁচে থাকলে ফের আবার ইমরান খান ঘুরে আসতে পারে ইত্যাদি ইত্যাদি। বর্তমান সরকারের সেরকম ধরনের একটা আতঙ্কের ব্যাপার ছিল। অর্থাৎ গণতন্ত্র তো পাকিস্তানে বহুদিন আগে গলা টিপে মেরে ফেলে দেওয়া হয়েছে। লিয়াকত আলীকে যেদিনকে হত্যা করা হয়েছিল স্বাধীনতার পরে পরে, মানে প্রথমে জিন্না ছিল, জিন্নার পরে লিয়াকত আলী আসেন, লিয়াকত আলীকে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যা লীলা ভুট্টো হয়ে আজকে কিন্তু ইমরানের দিকে যাচ্ছে। মাঝখানে ভুট্টোর কন্যাকেও কিন্তু হত্যা করা হয়েছে, আপনারা জানেন। এবং এই ঘটনাগুলো ভারতবর্ষের দিকে হঠাৎ করে যদি প্রশ্ন তোলা যেতে, ভারতে বসে হ্যাঁ আমাদের তো বিরাট গণতন্ত্র আছে, আবার বলছি শাহী রংবাজি যখন পাকিস্তানের ঘটনা দেখুন কিরকম, ফ্যাসিজম যখন সারা বিশ্বে আসে তখন কিন্তু একসাথে আসে। ব্রিটেন থেকে কিন্তু ব্রিটেন মানে হঠাৎ করে ব্রিটিশদের সঙ্গে সম্পর্ক ভালো বলে নরেন্দ্র মোদী সেখানে গিয়ে একেবারে জড়াজড়ি। নরেন্দ্র মোদীর একটা কায়দা আছে, কোথাও গেলে কাউকে জড়িয়ে ধরেন ইত্যাদি। তো সে ব্রিটেন থেকে ব্যবসায়ীরা লক্ষ্মী মিত্তাল থেকে সবাই গুটিয়ে চলে আসছে। কি কারণ? ভয়ঙ্কর ঘটনা দেখছি তো খবর বা নানান জায়গায়। তাহলে কি আমেরিকা থেকে বিদায় নামার পর ব্রিটেনও আস্তে আস্তে পশ্চাৎ দেশে ঠাটিয়ে একটি সেটা মারছে? এটা ভাববার মতন জায়গা। 2026 আসেনি, 2025 আমাদের এত অঘটন ঘটেছে এবং এত রকম ভাবে ভারতবর্ষের বুকে নানান রকম তাপ উত্তাপ সমস্ত থাকা সত্ত্বেও তাপ উত্তাপহীন রয়েছে মোদী সরকার বা শাহী রংবাজি সেখানে এ তারা পরোয়াই করছে, যা করছি বেশ করছি করছে একটা অ্যাপ্রোচ। ইমরান খানের মৃত্যুর ব্যাপারটা যেমন আমাদের কাছে এসছে এখনো অসমর্থিত, কিন্তু এইরকম ধরনের ঘটনাটা কিন্তু পাকিস্তান থেকেই আসছে। তো সেখানে না হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইত্যাদিদেরকে মেরে ঠেরে ফেলা হয় ইত্যাদি ইত্যাদি। তো আমাদের দেশে কি মাথায় তুলে রাখা হয়? এখনো পর্যন্ত 50 বছর আগের সেই জরুরি অবস্থার বর্ষ তো চলছে, মানে দ্যাট ইজ দ্য গোল্ডেন জুবলি ইয়ার 2025, 1975 হয়েছিল। তো এই 2025 শাহী রংবাজি মানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর দাপট এমন একটি জায়গায় গেছে যে বলতে বাধ্য হচ্ছে যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বা প্রাক্তন অধিনায়ককে যেমন খুন করা হয়েছে বলে সংবাদ ছড়িয়েছে, জানি না বাস্তব কিনা, তাকে তো জেলে পচানো হচ্ছে কোন রকম বিচার ফিচার ছাড়াই। একদিকে হাসিনাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, সেরকম ভারতবর্ষ কিন্তু ধম্মপুত্র যুধিষ্ঠিরের জায়গা নয়। মানে ঘোষণা করা হয়েছে একেবারে ক্লিয়ারলি যে কোন রকম ভাবে এই যে আসন্ন শীতকালীন অধিবেশন দিল্লিতে শুরু হচ্ছে আর কয়েকদিনের মধ্যে, সেখানে সাংসদরা সংসদ ভবনের ভেতরে, লোকসভা হোক রাজ্যসভা হোক এবং বাইরেও, মানে সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তি আছে একটু ডিস্টেন্সে, সেখানেও তারা জয় হিন্দ বা বন্দে মাতরম বলতে পারবেন না। ভাবতে পারছেন এ পাঞ্চ আমার, এ পাঞ্চ হচ্ছে গিয়ে শাহী রংবাজির পাঞ্চ। সুপ্রভাত, স্বাগতম, নমস্কার।
আসসালামু আলাইকুম। দেখুন, বড় মানে মারাত্মক অবস্থার মধ্যে দিয়ে কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহটা শুরু হলো এবং আমরা বলতে বাধ্য হচ্ছি যে আর কয়েকটি দিন বাদেই নভেম্বর শেষ হবে এবং এরই মধ্যে কিন্তু লোকসভা, রাজ্যসভা অর্থাৎ পার্লামেন্টের শীতকালীন অধিবেশন হবে। হুল্লোড়বাজি তো ইতিমধ্যেই হচ্ছে যে বিহারে তারা চোট্টামি করে জিতেছে এবং সেটা নিয়ে ফুর্তি ফার্তা ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে গেছে। কিন্তু একটা খবর আপনাদেরকে বলি, বিহারে চোট্টামি করতে এতই ব্যস্ত ছিল যে সেই একই দিনে চারটি কেন্দ্রের উপনির্বাচন ছিল বিধানসভার। 4টি কেন্দ্রেই বিজেপি পরাজিত হয়েছে। সে খবর কি আপনারা জানেন? 4টি কেন্দ্রেই বিজেপি পরাজিত হয়েছে। কারণ ওখানে তো আর ওই এসআইআর ফেসাইআর এর ঢপবাজি ঢামরামি গুলো ছিল না। তো সুতরাং এই যে ব্যাপারগুলো চলছে, এবার কিন্তু মুখ খোলার পালা, এবার কিন্তু আন্দোলনের পালা। যে কারণে আমি একেবারে শুরুতেই বলেছিলাম যে দুটি ঘটনা আমাদেরকে মানে ভয়ঙ্কর রকম ভাবে চিন্তায় ফেলে দিয়েছে, যেটাকে আমি শাহী রংবাজি বলছি। ঘটনা নাম্বার 1, যেটা আমার দেশের থেকে বলতে হয়, যে একেবারে নির্দেশিকা জারি করা হয়েছে যে লোকসভা বা রাজ্যসভাতে জয় হিন্দ বা বন্দে মাতরম বলা যাবে না। কেন? কেন বলা যাবে না? কেন? তারা কি ভুলে গেছে? তারা ব্রিটিশের দালালি করতে পারে, তারা ব্রিটিশের পা চেটে দিয়ে আসতে পারে। সাভারকার 5টি-6টি চিঠি লিখে মানে ওই আন্দামান সেলুলার জেল থেকে বেরিয়ে আসতে পারে এবং তার চিঠির কন্ডিশন ছিল ব্রিটিশের কাছে, আমাকে ছেড়ে দিন স্যার, আমি বাইরে বেরিয়ে এই যে বিদ্রোহ বা আন্দোলন যারা করছে ব্রিটিশের বিরুদ্ধে তাদেরকে ধরিয়ে দেবো, আপনাদের কাছে সমস্ত গোপন তথ্য দেব। ব্রিটিশ দেখলো, আরে এ তো ভারী মজা, তা এমন তো জিনিস পাওয়া যায় না, দিব্যি মজা, সুতরাং কোনোভাবে হোক একে ছেড়ে দেওয়াই ভালো, আমাদের মুখিয়া হয়ে কাজ করবে। তাই করেছে ভবিষ্যতে। এবং দেখুন, এন্টায়ার এই সংঘ পরিবার বলুন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন, শ্যামাপ্রসাদ মুখার্জি তো পিটানোর অর্ডার দিয়েছিল ছাত্র সংসদদের, যারা ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে আন্দোলন করেছিল ব্রিটিশের বিরুদ্ধে, তাদেরকে ধরে পেটাও, শ্যামাপ্রসাদ বলেছিল। সে শ্যামাপ্রসাদ হচ্ছে মহান, তার নামে মানে নানান জায়গা তৈরি হচ্ছে। তারপরে আরেকজন, যিনি ব্রিটিশের একেবারে মানে গদগদ চিত্তের চরিত্র ছিলেন, তার নামে এলাহাবাদ থেকে শুরু করে বানারস থেকে শুরু করে আমাদের মুঘল সারাইয়ের নাম ফাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে, যে না এই নাম থাকবে না, এটার মধ্যে মুসলমান নাম রয়েছে। মানে গণতন্ত্রকে পিষে দোলে টিপে মেরে ফেলে যা পারছে করছে। একজন লোকের দরকার, রাহুল গান্ধীকে আমি ছোট না করেই বলছি, এই আন্দোলন ভারতবর্ষে একজনই লড়তে পারেন এবং তিনি লড়ে মানে তিনি জাতীয়তাবাদী একটি চরিত্র, তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি একমাত্র পারেন চোখে চোখ রেখে এবং লড়াই দিয়ে একটা মানে সিস্টেমকে চেঞ্জ করে দিতে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নো ডাউট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মুহূর্তে ভারতকে বাঁচাবার লোক নেই, এত বড় কথাটা বলছি, বাঁচাবার লোক নেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। রাহুল গান্ধী আপনাদের নেতৃত্বে ইন্ডিয়া জোট কিচ্ছু করতে পারবে না। মমতাকে আপনারা দায়িত্ব দিন এবং সম্পূর্ণভাবে মমতার পায়ের তলায় থাকুন। মমতাই পারবে একমাত্র এই শাহী রংবাজির হাত থেকে। শুনেছেন তো এই দুদিন আগে কি ডায়লগ মেরে এসছেন তিনি এই শান্তির ছেলেগুলোর এগেনস্টে, ওই মতুয়া এলাকায় একদম সিধা করে দিয়েছে অমিত শাহকে, যে কি করবি তুই, আমি হিলিয়ে দেবো একদম ভারতবর্ষ, এই কথা বলেছে। এবং আপনারা বিশ্বাস করুন, তারপরে থেকে সমস্ত ইউটিউব গুলো দেখছি, মানে এখন তো গদি মিডিয়া সত্যি কথাটা বলে না, এবং বলে না বলেই ও ইতিমধ্যে আমি থ্যাঙ্কস দেবো আমাদের কলকাতার কয়েকটি চ্যানেলকে, যারা অন্তত সত্যিটা তুলে ধরছেন বারবার করে। ডেফিনেটলি দ্য ক্রেডিট গোজ টু দেম, এবং খবরের কাগজগুলো তো তারা দিচ্ছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু সারা ভারত থেকে যেইভাবে মিথ্যা মানে অপচেষ্টা এবং মোদির চামচেবাজি করা হচ্ছে, এবং সাম এক্সটেন্ট আমাদের এগিয়ে থাকা ওই প্রথম শ্রেণীর প্রথম পত্রিকা দালালি চূড়ান্ত করছে, সেটা তাদের কাছ থেকে আশা করা যায়। কারণ আমার খুব খারাপ লাগে যে এদেরই প্রবাদ প্রতিম পুরুষ অশোক কুমার সরকার বইমেলাতে সাহিত্য চর্চার আলোচনা চক্রে তার মৃত্যু হয়েছে। এর থেকে সম্মানের মৃত্যু ভারতবর্ষে কজনের হয়েছে? একেবারে বইমেলাতে অশোক কুমার সরকারের মৃত্যু হয়েছে। তারপর গেঁজাতে গেঁজাতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে? ফ্রন্ট ক্লাব পেপার খুললেই আপনার গা পিত্তি জ্বলে যাবে। মানে একটা লিমিট তো থাকে তোষামতির, যেটা মানে এই সংঘ পরিবার বা হিন্দু পার্টি যেটা ব্রিটিশের তলবা চেড়ে এসছে, সেই তলবা চাটছে আজকে আমাদের মিডিয়ারা। ছি 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 ছি।
আপনারা ভাবুন যে এটা যদি গণতন্ত্রের রূপ হয়, যে এই কয়েকদিন বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বা আদার্স যারা পার্টি রয়েছে, সমাজবাদী পার্টি, অখিলেশের নেতৃত্বে, এরা সবাই সম্মিলিতভাবে যাবে এবং সেখানে একটি উইয়ের ঢিপির উপর বসে থাকা, মানে কি বলা যাবে, ভোদাই মার্কা লোক, তিনি না না, নটক নটক, তাছাড়া আর ইংরেজি জানে না, দুটো অক্ষর জানে, নোটক, ন ন ন ন, এবং তিনি যখন বাঁদিকে তাকাবেন অর্থাৎ বিরোধীদের পক্ষে, তখন তার মুখটা থেকে এরকম, আর যখনই ডান দিকে তাকাবেন তখনই তার মুখটা হবে যত ক্যালানের জায়গা তৈরি হয়েছে কি এই রাজ্যসভা লোকসভাটা, আপনার বিচার করবেন না এগুলোর? এরা কারা, কোত্থেকে আসে, কাহা কাহা সে আর এলো? তো সেই জায়গা থেকে বলি যে এবার নতুন একজন আসছে, রামকৃষ্ণ বাবু, তিনি আবার রাজ্যসভায় বসবেন, ঘোরতর আরএসএস, কপালে তিলক, তলায় লুঙ্গি এবং গলার মধ্যে মাফলার দিয়ে তিনি এসে এবার রাজ্যসভাটা ওই ধানকার যা করেছিল তার ধনের থেকে, মানে তার সিস্টেমের থেকেও, যে তিনি আরো মারাত্মক সমস্ত কাণ্ড কারখানা করবেন, কারণ তার সিস্টেমটা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা পরিচালিত। আমি দেখবো আরএসএস কি করেন। আরএসএস তো বন্দে মাতরম গানের মানে সমর্থক ছিলেন, মানে স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে তাদের ভূমিকা কি, জিরো। তো বন্দে মাতরম গানটা স্রষ্টাকে বঙ্কিমচন্দ্র, কয়েকদিন আগে আবার লম্পজম্প নরেন্দ্র মোদী, এবং তাদের লোক বলছে জনগণ মন যিনি লিখেছিলেন তিনি ব্রিটিশকে তেল মেরেছিলেন, অর্থাৎ রবীন্দ্রনাথ। সুতরাং রবীন্দ্রনাথের জায়গায় বঙ্কিমচন্দ্র ভালো, এবং ত্রিপুরাতে সমস্ত গান বাজনাতে জনগণ না আগে তারা গাইছে, খুব ভালো। তো এটা তো আমাদের গর্ব, আমাদের বঙ্কিমবাবু লিখেছেন। বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম, আনন্দমঠের যে বিদ্রোহ, সেটা তো সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ, সেই বিদ্রোহের জায়গা থেকে বন্দে মাতরম লিখেছে। এবং লালকেল্লাতে ভাষণ দিতে উঠলে যে কোনো প্রধানমন্ত্রী প্রথম জয় হিন্দ এবং বন্দে মাতরম দিয়ে শেষ করেন, এটাই বাস্তব। আমাদের জাতীয় গীত, জাতীয় সঙ্গীত না, জাতীয় গীত, ন্যাশনাল অ্যান্থাম ডেফিনেটলি জনগণ মন, তাই এটাকে তুলে দেবে, এবং এটাকেও তুলে দিল। সংসদেই যদি বলতে না পারে, জনগণ বললে পিটিয়ে ঢুকিয়ে দেবে। কি জরুরি অবস্থা থেকে কি ভালো আছেন আপনারা? উত্তর দিতে পারেন? প্রতিবাদ নেই, রংবাজিটা দেখছেন। এবং একই সাথে এই ভারতে যখন হচ্ছে, যখন তার প্রধান শত্রু পাকিস্তান, আর দুদিন বাদে টি-20 ক্রিকেট খেলতে আসছে তারা, এবং তারা ভারতে একটি ম্যাচও খেলবে না, তারা খেলবে শ্রীলঙ্কা বা আদার সাইডে, এবং ভারতের সঙ্গে যদি ফাইনাল বা সেমিফাইনাল দেখা হয় সেটাও শ্রীলঙ্কায় খেলবে। এবার তাদের পালা, তারা রংবাজিটা করছে। তার দেশেও গণতন্ত্র বলে কোনো জিনিস নেই, বা বাংলাদেশে যেটা চলছে সেটাও গণতন্ত্রের জায়গায় নেই, কিন্তু ভারতবর্ষ তো গণতন্ত্রের জায়গায়, হিন্দু মুসলমানের জায়গা। এইভাবে তৈরি করেছে জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষ, যে নেতাজি সুভাষের কণ্ঠ থেকে বেরিয়ে এসে জয় হিন্দ, সে জয় হিন্দকে এরা তুলে দিল। মানে নেতাজিকে অপমান, রবীন্দ্রনাথকে অপমান, বঙ্কিমচন্দ্রকে অপমান, বিদ্যাসাগরকে অপমান। এই লড়াই মমতা ব্যানার্জির লড়াই, আর কেউ নেই যে লড়াইটা লড়তে পারে। সুতরাং এই যে ভয়ঙ্কর খবরটা দিলাম, যে একটি ভারতবর্ষ, অন্যটি ইমরান খানকে মেরে ফেলে দেওয়া হয়েছে পাকিস্তানের জেলে, বলেই সংবাদটা আসছে। এখনো পরিষ্কার সংবাদ আসেনি, ধর্মেন্দ্রের মতন কেস হলে আমার করার কিছু নেই, কিন্তু সংবাদটা পেয়েছি, আপনাদের জানালাম। আই এম দ্য ফার্স্ট পার্সন, যে ইমরান খান তাকে জেলবন্দি অবস্থাতেই তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, সেম অ্যাজ ভুট্টোর সঙ্গে তাই করা হয়েছিল। বাংলাদেশে মুজিবের যারা মানে সহযোগী ছিল, তাজউদ্দিন থেকে প্রত্যেকে জেলে খুন করা হয়েছিল, পরপর গুলি করে মেরে ফেলে দেওয়া হয়েছে। তো এই ডেমোক্রেসির জায়গা থেকে যখন হত্যা, তখন আরেকটি হত্যা হলো, সেটা হচ্ছে নেতাজিকে হত্যা। মানে নেতাজি এতদিন যে বেঁচে ছিলেন জয় হিন্দ ধ্বনি দিয়ে, মানে তার তো মৃত্যুর কোনো খবর আমরা পাইনি। নরেন্দ্র মোদী বলেছেন সব বের করে দেবো বলে চেপে গেছে, মানে বম্বু ঢুকিয়ে দেবে পেছন থেকে, মুখ থেকে বার করে নেবে, আমেরিকার থ্রেট রয়েছে। এবং সেই নেতাজিকে এবার হত্যা করা হলো, জয় হিন্দ ধ্বনিটাকে বন্ধ করে দেওয়া হলো। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম আমরা কংগ্রেস করেছি, আমরা মঞ্চে মঞ্চে বন্দে মাতরম বলতাম, এ তো আমাদের ডায়লগ। 1905 তো বন্দের মাতরম ধ্বনি উঠেছিল, এই যখন এই বাংলা ভাগ ইত্যাদি ইত্যাদি যখন কাণ্ড হচ্ছিল, এবং সেখানেই তো বন্দে মাতরম গানটি হয়েছিল, যে গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র এবং সুরকার রবীন্দ্রনাথ, তাই না? তো সুতরাং আমাদের বাঙালিদেরকে ফের একবার মানে খতম করে দেওয়া হচ্ছে, এবং একই সাথে আমি বলবো যে বাঙালিদের যেমন শেষ করে দেওয়ার পরিকল্পনা, তেমন ভারতবর্ষকে পদদলিত করে শাহী রংবাজি চলছে।
এবং এই অমিত শাহ, একটা বিরতিতে যাব, কিন্তু অমিত শাহর দাদাগিরিটা আবার আরেক ধরনের দাদাগিরি, মানে ডেঞ্জারাস দাদাগিরি, ভয়ঙ্কর দাদাগিরি। অমিত শাহ হচ্ছে কি রাইট হ্যান্ড অফ নরেন্দ্র মোদী। এনার চলাফেরা চাউনি মানে সর্বনাশের সমস্ত ব্যাপার স্যাপার চলছে। আগে যেমন আমরা দেখতাম মানে জার্মানির ঘটনাতে, যে জার্মানিতে হিটলার শেষ কথা ছিল না, হিটলারের কথাবার্তা বলতো হিমলার, তার সহযোগী, এবং হিমলার ছিল ভয়ঙ্কর, মানে হিটলারের থেকেও ভয়ঙ্কর ছিল। অমিত শাহর মতন ভয়ঙ্কর চরিত্র কিন্তু ভারতীয় রাজনীতিতে আজ অব্দি আসেনি দর্শক বন্ধু। মানে মানে সে যে কি পারে আর না পারে, যেভাবে পাকিস্তানে ইমরানকে শেষ করে দেওয়া হচ্ছে বা ভুট্টোকে শেষ করা হয়েছিল বা যেভাবে মুজিবকে শেষ করা হয়েছে, ইনি তার থেকে 1 ইঞ্চি কম না। ইনি যে কি পারেন বা না পারেন, বা এই চেলাচামুন্ডারা কি পারে বা না পারে, তার কিছু উদাহরণ দেবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, প্রত্যেকে শেয়ার করবেন, আজকে প্রত্যেকে শেয়ার করবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন, এই আশা রেখে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। একেবারে করো জোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, আপনি ছাড়া ভারতবর্ষকে বাঁচাবার দ্বিতীয় লোক নেই, লিডারশিপটা নিন দিদি। এই লিডারশিপ না নিলে ভারতবর্ষকে শেষ করে দেবে, খতম করে দেওয়ার তালিকায় যেমন বাংলা রয়েছে, তেমন শাহী যে রংবাজি সেটাতেও রয়েছে। আপনারা বিশ্বাস করুন, এই যে রবিশ কুমার থেকে শুরু করে নানান যে পোর্টাল যারা অন্তত সত্যি কথাটা বলছে, তারা তাদের প্রত্যেকের পোর্টালে বুধবার দিন মানে গতকাল এবং মঙ্গলবার দিন একটি সংবাদ, সেটা হচ্ছে দিখা দিয়া দিদি নে, মানে দিদি কি করতে পারে আর না পারে তারা আলোচনা করছে। এবং বিশ্বাস করুন, মানে যাদব থেকে শুরু করে রবিশ কুমার থেকে প্রসূন পূর্ণ আচার থেকে বাজপেয়ী থেকে শুরু করে প্রত্যেকে বলছে যে ये काम इतना आसान नहीं, जो काम ये लोगों ने किया, अमित शाह ने किया बिहार में, वो पॉसिबल नहीं दीदी के साथ। তারা বলছে যে দিদি একমাত্র নেত্রী ভারতবর্ষে যাকে টপ কানা কঠিন। আর দিদি বলেছেন হিলিয়ে দেব ভারতবর্ষ, ফেলে দেব গভর্নমেন্ট কেন্দ্রে। সুতরাং দিদির উপর কিন্তু আজকে ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে। পরিষ্কার বলছি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন এই শাহী রংবাজিকে বন্ধ করতে, এবং অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান। লিখে রাখুন, প্রত্যেকের তো একটা ব্যথার জায়গা আছে। আমি আজকে আর নরেন্দ্র মোদীকে ধরছি না, কারণ এই সমস্ত কাণ্ড কারখানার মানে শিখরে রয়েছে কুবুদ্ধি দেওয়ার জায়গায় মহাভারতের শকুনি হচ্ছেন কি অমিত শাহ। অমিত শাহ কি করতে পারে? আপনারা দেখেছেন যে বুধবার দিন নির্মম ভাবে ভারতীয় ক্রিকেট দল হেরে গেল দক্ষিণ আফ্রিকার কাছে 408 রানে। 408 রানে, এটা একটা ইতিহাস যে ভারতবর্ষের বুকে ভারতীয় ক্রিকেট দল 408 রানে হারছে। তার আগে ইডেনে হেরেছে, হোয়াইট ওয়াশ হয়েছে। আপনারা কল্পনা করতে পারেন গৌতম গম্ভীরের উপর নাকি দায়িত্ব দেওয়া রয়েছে যে এই ভারতীয় দলটাকে টেনে ধরা। গৌতম গম্ভীর দেখবে, এবং গৌতম গম্ভীর তার খেয়াল খুশি মতন প্রথমেই লাথ মেরে বের করে দিলেন দুজন বিখ্যাত খেলোয়াড়কে, যারা কিন্তু ভারতবর্ষের জন্য জান প্রাণ দিয়েছেন। একজন অবশ্যই বিরাট কোহলি, অন্যজন হচ্ছে গিয়ে রোহিত শর্মা, এবং তার সঙ্গে মানে আরো যারা বাদ পড়েছে, মোহাম্মদ সামি কিছুতেই দলে নেবে না, কারণ অমিত শাহর অর্ডার রয়েছে। অমিত শাহর পেয়ারের লোক হচ্ছে গিয়ে এই গৌতম গম্ভীর, এবং গৌতম গম্ভীরের মুখ চোখের অ্যাপ্রোচ, গৌতম গম্ভীরের দাদাগিরি এবং গৌতম গম্ভীরের চলাফেরা, তার এই নির্লজ্জ হার, এর আগে নিউজিল্যান্ডে এসে 3-0 করে হারিয়ে দিয়ে গেছে। মাফ করবেন, ঠান্ডা লেগে কাশি হয়ে গেছে বা এক্সাইটেড হয়ে গেছে বলে।
তো এই গৌতম গম্ভীর কি বলছেন? গৌতম গম্ভীর দুটি ব্যাপার পরিষ্কার বলছেন, যা করেছি বেশ করেছি, করবই তো, ভারতীয় দলকে যেভাবে চলার চলবেই তো, এইটা বলছেন গৌতম গম্ভীর। বলছে আমি ছেড়ে দেবো কোচিং, কে বলেছে? তিনি বিজেপি দল করতেন, বিজেপি সাংসদ ছিলেন, আমি এটা মেনে নিচ্ছি যে গৌতমের আমি কিন্তু ফ্যান ছিলাম, ভীষণ ফ্যান, আজকের পর থেকে না। এবং গৌতম মানে কলকাতা নাইট রাইডারকে দুবার চ্যাম্পিয়ন করেছে, একবার তার কোচিং এ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই গৌতম গম্ভীর যখন ভারতীয় দলটার থেকে এক এক করে খেলোয়াড়দেরকে বের করে দিয়ে 4-5 জন খেলোয়াড়কে বের করে দিয়ে নিজের মতন একটা টিম করেছেন, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, এবং 3 জন 3 রকম ক্যাপ্টেন, মানে 50 ওভারের একজন ক্যাপ্টেন, টেস্টের একজন ক্যাপ্টেন, টি20-র একজন ক্যাপ্টেন, এবং তিনি যা বলবেন সেটা বাইরে থেকে তিনি ইনস্ট্রাকশন দেবেন, এবং তার অনুযায়ী প্রতি ওভারে খেলোয়াড় বদল বা বোলার বদল বা যা খুশি সেগুলো হবে। এটা গৌতম গম্ভীরের একদম স্ট্রিক্ট অর্ডার। এবং গৌতম গম্ভীরকে অপারেট করছেন অমিত শাহ পুত্র জয় শাহ, বা অমিত শাহই বলতে পারেন। অমিত শাহ এখন সৌরভকে বাদ দিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্টশিপ থেকে, তো ল্যাং মেরে ফেলে দিয়েছে। তো এটা গেল একটা কথা। জ্ঞানেশ কুমারকে নানান রকম প্রশ্ন করা হয়েছে, দিদি তিনটে চিঠি দিয়েছেন, ওয়াই 3টে অক্ষর রয়েছে, একটি উত্তর নেই। এবং এই লোকটি করার কিছু নেই, এই হচ্ছে একটা পুতুল। এই যেমন আমাদের ছবিতে যেমন একটা পুতুলের মতন বসে আছে, ওইরকমই পুতুল। তাকে টোটালি অপারেট করছে অমিত শাহ। এবং অমিত শাহ বলেছেন, কথা দিয়েছেন যে সারা ভারতবর্ষকে তিনি ছলে বলে কৌশলে যে করেই হোক তিনি দখল করবেন। কারণ মোদী আর কদিন, আজকে তার 75+ বয়স, এরপরে যাতে তিনি এসে গদিতে বসতে পারেন। মোদির পরে গদিকার শাহির অমিত শাহ। ফলে তার আগে ঝঞ্ঝাট গুলো হাটাও, বন্দে মাতরম চলবে না, ইয়ে চলবে না, কি বলে জয় হিন্দ চলবে না, গৌতম গম্ভীর তুমি হেরে গেল, তুমি চালাবে, কারণ অন্য কাউকে আমরা চাই না। সুতরাং এই যে দাদাগিরি, এবং তার সঙ্গে জ্ঞানেশ কুমারকে বলা হয়েছে যে এতগুলো লোক মারা যাচ্ছে, আপনি বলুন, বলে তাতে কি হয়েছে? দেশের জন্য মারা যাচ্ছে। এই যে নরেন্দ্র মোদী টাকা বাতিল করলো 2013-14 এসে, যে নোট বাতিল, সেই নোট বাতিলের লাইনে দাঁড়িয়ে 250 লোক মরে গেল, তাতে কি আছে? স্যাক্রিফাইস জন্য মরলো, পুলওয়ামাতে মরে গেল এতগুলো সৈন্য, তাতে কি হচ্ছে? দেশের জন্য প্রাণ দিল। ইয়েতে মারা গেল, পহেলগামে মারা গেল, বলে তাতে কি হয়েছে? মারা যেতেই পারে। তো আপনি বুঝতে পারছেন যে মানুষের মৃত্যুর কোনো মূল্য নেই মোদী সাহের কাছে, তারা যে করেই হোক এই কারবার করবে। আমার খারাপ লাগে যে একজন আর্ম ফোর্স ফ্যামিলির ছেলে, আমাদের ফ্যামিলির আর্ম ফোর্সের রেগুলারিটি আছে, আমার ভাই এই কিছুদিন আগে রিটায়ার করে এখন বর্তমানে বিদেশে রয়েছে, তিনিও ইয়ে ছিলেন, এয়ারফোর্সের মস্ত বড় অফিসার ছিলেন। আমার পিসেমশাই প্রাণ দিয়েছেন 1971-এর যুদ্ধে। ফলে এই বাংলাদেশে যখন ছোট লোক আমি হয়, আমার মানে বুকটা কেঁপে যায় যে আজ 50টি বছর ধরে, 50-52টি বছর ধরে আমার পিসি, যিনি আমাকে বড় করেছেন, আজকে এই অবস্থায় এনেছেন, তিনি একাকিত্বে ভুগছেন, এবং তার কি যন্ত্রণা, যে কিভাবে চলছে। হয়তো পিসেমশাই বেঁচে থাকলে এতদিনে নিশ্চয়ই তিনি চলে যেতেন, 50 বছর আগে তার 36 না 37 বছর বয়স, নিশ্চয়ই হয়তো নাও বাঁচতে পারতেন। কিন্তু তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই পরিবারের ছেলে আমি, ভাবতে পারেন। আজকে এই প্রতিবাদগুলো করবো না, জয় হিন্দ ধ্বনি দিয়ে রজত সেন কিন্তু চলে গিয়েছিলেন ওপারে, মানে জলের তলায়, স্যাক্রিফাইস, ভারত পাকিস্তান যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। সেই পরিবারের ছেলে হয়ে আমার তীব্র প্রতিবাদ থাকবে এই সমস্ত শান্তির ছেলেদের বিরুদ্ধে। প্রতিবাদ যা করার করে নিবি, তুলে নিয়ে যাবি, নে দেখি, সারা ভারত হিলিয়ে দেবো, এত বড় কথা বললাম। এই মানে জেদ এবং তেজ আজকে আপনাদের মধ্যে আসুক। যেভাবে চলছে সেভাবে চলতে পারে না, এই রংবাজি চলতে পারে না। একজনই পারে এই রংবাজির হাত থেকে ভারতবর্ষকে আবার ভারত স্বাধীনতার নতুন রূপ নিয়ে আসতে, একজনই পারে। এবং একজনই পারে ভারতবর্ষকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে, তার নাম মমতা ব্যানার্জি। আমি বলছি, আপনারাও বলবেন যে বাংলাকে শেষ করে দিয়ে মারওয়ারি কালচার এখানে ঢোকাবার চেষ্টা হচ্ছে, আটকে দেবে মমতা, কথা দিচ্ছি। এখানে সমস্যা খুব ব্যথা আছে। যোগেন্দ্র যাদব বলেছে, ও তো মমতাজি থোড়া ডিফারেন্ট হ্যায়, উনকো হিলানা মুশকিল হ্যায়, ও হিলা দেগা, মানে মমতাই হিলিয়ে দেবে। সুতরাং শাহী রংবাজিকে হিলিয়ে দেওয়ার একটি লোক মমতা ব্যানার্জিকে বলছি, আজকে জয় হিন্দ আপনি বলেন মঞ্চে গিয়ে, জয় বাংলা বলেন, বন্দে মাতরম আপনার ধ্বনি থাকে,
সে বন্দে মাতরম, জয় হিন্দ ইত্যাদিকে পায়ে দোলে পিষে শেষ করার চেষ্টা হচ্ছে মমতাদি। ভারতবর্ষকে বাঁচান, এই আবেদন রেখে শেষ করছি। নমস্কার, আদাব।